রাজ্য রাজনীতিতে 4 তারিখের রেজাল্ট আউটের পর আপনি যদি মনে করেন যে সব থেকে ঘটনাবহুল দিন কবে, তাহলে ক্যালেন্ডারের পাতায় দাগ দিয়ে রাখুন আজকের দিনটিকে। আজকে সারাদিন মোটামুটিভাবে ধরে নিতে হবে যে একের পর এক, মানে খুব জোর হলে কোনো কোনো ঘটনার সঙ্গে কোনোটির হয়তো কোথাও 1 ঘন্টার পার্থক্য, কোথাও 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 ফারাক রয়েছে হয়তো 40 মিনিটের। এর মধ্যে মাঝখানে বেশ কয়েকটি ঘটনা পর পর ঘটে গেল, এবং যে ঘটনাগুলোর জন্য তৃণমূল দলকে বেশ অস্বস্তির মধ্যে পড়তে হয়েছে, মানে যে কারণগুলির জন্য অস্বস্তির মধ্যে পড়েছেন সেই সবকটি ঘটনাই আজকে পর পর সামনে এলো, এবং কিছু ঘটনা তারা প্রকাশ করলেন এবং কিছু ঘটনা অজান্তেই ঘটে গেল। আবার অপর দিক দিয়ে ঘটনাবহুল কেন বলছি, একে তো তৃণমূলের জন্য বেশ কয়েকটি পরপর একদম বড় আঘাত, অপরদিকে বর্তমান ক্ষমতাসীন দল, শাসক দল, তারা কিন্তু একের পর এক মাস্টার স্ট্রোক খেলে গেলেন আজকের দিনটিতে। কেন? প্রথম বড় মাস্টার স্ট্রোক খেললেন নির্বাচনী ইস্তাহারে যে কথা দিয়েছিলেন, যে কথা নিয়ে রীতিমতো সারা রাজ্য জুড়ে শোরগোল পড়ে গেছিল যে এটাও হয়তো ভাঁওতাবাজির মধ্যে পড়বে, সেটাই আজকে করে দেখালেন বর্তমান রাজ্য সরকার। মহিলাদের জন্য বিনামূল্যে বাস ভ্রমণ চালু করলেন আজকে থেকেই। সেই ঘটনা একেবারে সারা রাজ্য জুড়ে ছেয়ে গেল। সকাল থেকে একদম দুপুর পর্যন্ত শুধু চারিদিকে হই হই শোনা গেল এই বাস যাত্রা নিয়ে, একদম বিনামূল্যে অতি সরলভাবে, যেখানে হাজার হাজার প্রশ্ন তুলেছিলেন বিভিন্ন সোশ্যাল মিডিয়ায়, বিভিন্ন পার্সোনাল যাদের ব্লগ রয়েছে, ইনস্টাগ্রাম বা বিভিন্ন সোশ্যাল মিডিয়ার আইডি রয়েছে, তারা নানানভাবে একদম আক্রমণ করে করে এই ঘটনাগুলোকে বিকৃত করছিলেন যে এটা কোনোটাই সম্ভব নয়, এই হলে এই করতে হবে, এরা যেতে পারবে না, ওরা যেতে পারবে না, এই জিনিস দরকার। কিন্তু এতটা সরলীকরণের মধ্যে দিয়ে যে এই মহিলাদের বাস যাত্রা, বিনামূল্যে বাস যাত্রা ঘটনাটি এত সহজেই সম্পন্ন হবে, সেটা বোধহয় অতি বড় বিরোধীও কল্পনা করতে পারেনি। এই বাস যাত্রা দারুণভাবে সফল হলো। দেখা গেল বিভিন্ন জায়গায় বিভিন্ন কোথাও বিজেপি নেতৃত্বরা, স্বয়ং অগ্নিমিত্রা পলকে দেখা গেল বাসে উঠে বিভিন্ন মহিলা যাত্রীদের সঙ্গে কথা বলতে এবং তাদেরকে জানিয়ে দিতে। কোথাও বিভিন্ন বাস কন্ডাক্টররা পর্যন্ত জানিয়ে দিলেন মহিলা যাত্রীদের। বিভিন্ন রকম রিয়াকশান পাওয়া গেল। এতে এতে বোঝা গেল যে গোলটা একেবারে বিপক্ষের জাল ছিঁড়ে বেরিয়ে গেছে একেবারে স্টেডিয়ামের বাইরে। তারপরের ঘটনা, যথারীতি শোরগোল পড়ে গেল অন্নপূর্ণা ভাণ্ডার নিয়েও, যেখানে বারবার এত বিতর্ক আসছিল যে এই 12 পাতার ফর্ম কি হবে, কেন করছে, এই কারণে সেই কারণে এত বিতর্ক আসছিল, সেটাও মাস্টার স্ট্রোক খেললেন স্বয়ং মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তিনি প্রেস কনফারেন্স করে জানিয়ে দিলেন যে কেন 12 পাতার ফর্ম তৈরি করা হয়েছিল, আর কিভাবে প্রত্যেকেই যারা যোগ্য তারা কিভাবে দল, শ্রেণী, ধর্ম নির্বিশেষে এই অন্নপূর্ণা ভাণ্ডার পাবেন, সেটাও তিনি জানিয়ে দিলেন। এরপর কি হলো, বেলা গড়াতে গড়াতে মারাত্মক একটা খবর উঠে এলো, তৃণমূল দুভাগে বিভক্ত হচ্ছে। মানে দুটো ভাগ হয়ে দাবি করছে এরাই তৃণমূল বা এরাই চালাবে, এদেরই চালানোর যোগ্যতা রয়েছে। নেতৃত্ব দিলেন ঋতব্রত বন্দ্যোপাধ্যায়, এবং তিনি রীতিমতো ঢাকঢোল পিটিয়েই অ্যানাউন্সমেন্টটা করলেন, একেবারে কপি টু পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী। স্বয়ং মুখ্যমন্ত্রীর কাছে সেই কপি পাঠিয়ে দিলেন, এবং তারা কি দাবি করছেন সেই চিঠি পৌঁছে গেল একদম মুখ্যমন্ত্রীর দপ্তরে, এবং সেটা যাতে আরও প্রচার পায় সেটা ভেবে সেই চিঠি পাঠিয়ে দেওয়া হলো মিডিয়ার দপ্তরে দপ্তরে। যথারীতি তৃণমূল ভবনে আগুন লাগার মতো অবস্থা। কুণাল ঘোষ সঙ্গে সঙ্গে একটা প্রেস কনফারেন্স করে একদম ক্ষোভ উগরে দিলেন। এদিকে যে মুহূর্তে এই রকম ঘটনা পুরো পশ্চিমবঙ্গ জুড়ে রাজ্য রাজনীতিতে আলোড়ন ফেলে দিচ্ছে, এবং যে ঘটনাগুলো রীতিমতো বাইরের রাজ্য থেকেও ফলো করছেন, ঠিক সেই মুহূর্তে
প্রাক্তন মুখ্যমন্ত্রী এবং দলের সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় একটি প্রেস কনফারেন্স করলেন। প্রেস কনফারেন্স কি? প্রেস কনফারেন্স নিয়ে তিনি যে নতুনভাবে কোনো কিছু একেবারে বোম ফাটালেন তেমন কিন্তু কিচ্ছু নেই। প্রেস কনফারেন্সে তিনি শুধুমাত্র দু একটি কথা উচ্চারণ করলেন যারা এই মুহূর্তে তার দলের মধ্যে থেকে বিরোধিতা করছে, বা যাদের মুখে দু একটা কথাবার্তা মানে তার বিরুদ্ধে শোনা যাচ্ছে, এই নিয়ে দু চার কথাই খরচ করলেন। এরপর তিনি সেই আবার ফিরে গেলেন পুরনো ঘটনায়। তাকে জোর করে হারিয়ে দেওয়া হয়েছে, এ হার তিনি মানেন না। আবার সেই পুরনো দু চারটে, যেটা খুব একটা গুরুত্ব দিয়ে শোনার মতো মনে হয় কিছু নেই, কারণ একেবারেই নির্বিষ একটা প্রেস কনফারেন্স, যেখানে আজকে রাজ্য রাজনীতিতে পশ্চিমবঙ্গে এত বড় বড় ঘটনাগুলো ঘটে গেল, সেখানে তৃণমূল সুপ্রিমোর কাছে হয়তো একটা বড় রকমের কোনো প্রেস কনফারেন্স আশা করেছিলেন পশ্চিমবঙ্গবাসী। এবং সবথেকে বড় কথা, মিডিয়া যখন হামলে পড়ছিল এবং লাইভে এসে তিনি বার্তা দিচ্ছিলেন, সেটা নিয়ে বিভিন্ন মানুষজন বহু আগ্রহ নিয়ে বসেছিলেন। আর 5 জন মানুষের মতো আমিও সেই লাইভটি শুনছিলাম। কিন্তু বিশ্বাস করুন, আপনারা শুনলেও বা যারা শুনেছেন বা যারা শুনবেন এরপর, দেখবেন যে একেবারে নির্ভেজাল, কোনো রকম কোনো ঝাঁঝ নেই এতে। একদম সাধারণ নির্বিষ একটা প্রেস কনফারেন্স উপহার দিলেন মমতা ব্যানার্জি। এদিকে এত সব ঘটে যাওয়ার মধ্য দিয়ে সব থেকে বড় ঘটনা ঘটে গেল তার বাড়িতে, মানে তার ভাইপোর বাড়িতে। অভিষেকের সই জালিয়াতি কাণ্ড নিয়ে আজকে হাজিরার কথা ছিল ভবানী ভবনে, কিন্তু তিনি হাজিরা দেননি। তিনি জানিয়েছেন অসুস্থতার কারণে তিনি হাজিরা দিতে পারছেন না। যদিও তিনি ভেবেছিলেন যে আজকে হয়তো হাজিরা দিলে আপনারা যেটা ভাবছেন সেটাই। তো অতএব ভবানী ভবনও কিন্তু ছাড়ার পাত্র নয়, কারণ প্রশাসন তো পাল্টে গেছে, দিন তো আর আগের মতো নেই। ভবানী ভবন শটান হাজির হলো অভিষেক ব্যানার্জির বাড়িতে। এই অভিষেক ব্যানার্জির বাড়িতে হাজির হওয়ার সঙ্গে সঙ্গে সংবাদ মাধ্যমে যখনই এই খবর পৌঁছে গেল, রীতিমতো নড়ে চড়ে বসলো সমস্ত দণ্ডমূর্তির চেয়ার, যে কিছু এই মুহূর্তে বড় সড়ো কিছু কি ঘটতে চলেছে। ফোকাস গেল তার গেটে, সেখানে বাউন্সাররা দাঁড়িয়ে আছে, গেট একেবারে তালাবন্ধ। গেটের ভেতরে যে গেট, সেখানেও তালাবন্ধ। যথারীতি সিআইডির টিম সেখানে এসে কড়া নাড়লেন, বেল বাজালেন। ভেতর থেকে একজন এলেন, তাকে জানানো হলো যে সিআইডি এসে অভিষেক ব্যানার্জিকে একটি চিঠি দেওয়ার জন্য। সেই খবর ভেতরে গেল। ভেতরে যাওয়ার পর ভেতরে কি ঘটলো আপনারা হয়তো অনুমান করেই নিচ্ছেন যে কি ঘটতে পারে, কি অনুমান করতে পারে, যে তারা হয়তো ভয় পাচ্ছিলেন যে হয়তো চিঠি সই করতে গিয়েই অ্যারেস্ট হয়ে যাবেন। কিন্তু সেখান থেকে এসে সিআইডি টিমকে, বাইরে অপেক্ষাকৃত সিআইডি টিমকে জানানো হলো যে ভেতর থেকে অনুমতি না পাওয়া পর্যন্ত সিআইডি টিমকে ভেতরে যেতে দেওয়া যাবে না। সিআইডি টিম বারবার অনুরোধ করছিলেন যে হ্যাঁ তারা যাবেন এবং একটি চিঠি সই করিয়ে চলে আসবেন, এতে ভয়ের কিছু নেই। আবার খবর গেল অভিষেক ব্যানার্জির কাছে, ভেতরে বাড়িতে তিনি রয়েছেন, সে কথাও জানা গেল যে তিনি বাড়িতে রয়েছেন, তিনি বাইরে সমস্ত কিছু ওয়াচ করছেন, কিন্তু ভেতর থেকে বাইরে আসবেন না। এরপর আবার খবর গেল, এইভাবে কোনো একটা মাধ্যম দিয়ে কথা চালাচালি হতে লাগলো। এরা সিআইডি টিম ভেতরে খবর পাঠাচ্ছে, ভেতর থেকে আবার বাইরে খবর আসছে। উত্তেজনার পারদ চরমে, যে কোনো মুহূর্তে হয়তো কোনো একটা কিছু ঘটে যেতে পারে। সবাই অপেক্ষা করে আছে, সমস্ত মিডিয়ার ফোকাস সেখানে। আমরাও বসে আছি যে কি হচ্ছে লাইভ যে সমস্তগুলো দেখা যাচ্ছিল, যে সমস্ত ঘটনাগুলো দেখা যাচ্ছিল, সেখানের মাধ্যমে সবাই ওত পেতে রয়েছে যে কি হয়। এরপর সিআইডি একটু নরম হলো, ভবানী ভবন একটু নরম হলো। তারা বললেন যে ঠিক আছে, তিনি বাইরে আসবেন না, কিন্তু এই চিঠিতে যা লেখা আছে তিনি পড়ে কারো মারফত সেটাকে সই করে আবার ফেরত পাঠাবেন। এতে রাজি হলেন তৃণমূলের যুবরাজ। তিনি সই করে একজনকে দিয়ে পাঠালেন। শোনা গেল তিনি তার এমপ্লয়ি, তাদের কোম্পানির এমপ্লয়ি। তিনি সেই চিঠি সই করে সিআইডির কাছে জমা দিলেন এবং সিআইডি রিসিভ করে চলে গেলেন।
তাহলে এটা কি বড় কোনো ইঙ্গিত? এই সুইজাল রীতিমতো শোরগোল ফেলে দিয়েছে রাজ্য রাজনীতিতে। যাই হোক, দেখা যাক যে এরপর কি ঘটে। তবে সিআইডি যে নাছোড়বান্ধা, মানে অতি সহজেই যে এই ব্যাপারটা খুব একটা সহজ দিকে যাবে না তা কিন্তু অনুমান করা যাচ্ছে। এবং দিনগুলি যে ক্রমশই কঠিন হয়ে যাচ্ছে মমতা ব্যানার্জির কাছে তা কিন্তু আজকে একেবারে পেরেক ঠুকে প্রমাণিত হয়ে গেল। যেভাবে দলের অন্দর থেকেই একদম মাত্র 1 মাস হওয়ার আগেই যেভাবে তৃণমূল সুপ্রিমোর তৈরি করা তৃণমূল দলটি, যাদেরকে অন্য কোনো দল থেকে তৃণমূলে গ্রহণ করে পদমর্যাদা দিয়ে এমপি বানিয়ে রাখা হয়েছিল, তারাই আজ বিদ্রোহ ঘোষণা করছেন। বিদ্রোহ ঘোষণা করে নিজেদের তৃণমূলকে আলাদা করে নিচ্ছেন এবং তারা প্রতিনিধিত্ব করতে চান তাদের তৃণমূল দল থেকেই, এবং তারা জানাচ্ছেন যে বিরোধী হিসেবে তারাই সামনে আসতে চান। তবে আজকের ঘটনা এই ভিডিও পাবলিশ করা পর্যন্ত এর মধ্যে আরও বড় কিছু ঘটে গেছে কিনা তা নিশ্চয়ই জানাবো আপনাদেরকে পরের ভিডিওতে। কারণ স্কোর বোর্ড যেভাবে চেঞ্জ হচ্ছে তার সঙ্গে পাল্লা দিয়ে মিডিয়াও পারছে না। মানে আমরা যারা ভিডিও করে আপলোড দিই তারা তো পারছিই না, স্বয়ং লাইভে থাকা মিডিয়া সংস্থাগুলো তাদের প্রতিনিধি কোথায় পাঠাবে সেটা ভেবে উঠতে পারছে না। কারণ বিভিন্ন দিক থেকে এই স্কোরগুলো পাল্টে যাচ্ছে, সংখ্যাগুলো পাল্টে যাচ্ছে, ঘটনার সংখ্যাগুলো পাল্টে যাচ্ছে প্রতি মুহূর্তে। তাই চোখ আপনারা রাখুন, সোশ্যাল মিডিয়াতে চোখ রাখুন, ইউটিউবে চোখ রাখুন, টিভির পর্দায় চোখ রাখুন এবং সচেতন থাকুন কখন কি হয়।